ক্ষমতালোভী শেখ হাসিনা এবং এক দাজ্জালের পতন, ইউনূসকে সহ্য করতে পারছে না মোদি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের পক্ষ নিয়ে মোদিকে অভিশাপ দিচ্ছে ভারতীয়রাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতালোভী শেখ হাসিনা ও এক দাজ্জালের পতন, ইউনূসকে সহ্য করতে পারছে না মোদি। ক্ষমতার নেশায় পেয়ে বসেছিল শেখ হাসিনাকে। ক্ষমতা, আরও ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা। টানা 15.5 বছর শাসন করেও তিনি ক্লান্ত নন। যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে, তাই প্রতিবার নির্বাচন এলে নানা ফন্দি ফিকির। 11 নায়কদের সঙ্গেও সমঝোতা করে 2008 সনে নির্বাচনে জয়ী হন। খালেদা জিয়া এককেন্দ্রিক না হলে অন্য ইতিহাস হতো, কিন্তু খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি নন। শেখ হাসিনা এখনও সুযোগ সন্ধানী। একদিকে ভারত, অন্যদিকে জরুরি জমানার শাসকদের সঙ্গে আপোষে যান বিনা শর্তে। এর আগের ইতিহাস বিতর্কিত, অনেকটা নাটকীয়, সাইবার ক্রাইমের মতো। আড়ালে আবডালে অপরাধ করে নিজেকে সহি হিসেবে জাহির করা। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শুরু থেকে আশ্রয় নেন নানান কৌশলের। বিরোধী মত ও পথকে স্তব্ধ করে দিতে চান। প্রধান বিরোধী শক্তি বিএনপি যাতে চ্যালেঞ্জ ছুড়তে না পারে, সেজন্য আগাগোড়ায় ছিলেন কর্তৃত্ববাদী। ক্ষমতার কাছে নিজেকে আপোষহীন করে তোলেন, বিসর্জন দেন নীতি নৈতিকতার। বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠোয়। একদিন যে ক্ষমতা ছাড়তে হবে, এটা তার অভিধানে ছিল না। কাজের পেছনে অন্য ইতিহাস লুকিয়ে আছে, তা তিনি মানতেন না। প্রতিশোধের আগুন জ্বলছিল তার ভেতরে। যে করেই হোক বাবার হত্যার বিচার করতে হবে। এজন্য তিনি নিজের দলকে বলি দেন, গড়ে তোলেন একটি বিশেষ বাহিনী, যাদের কাজ ছিল ছায়ার সঙ্গে যুদ্ধ করা। পরিবার ছিল তার কাছে মুখ্য। চারদিকে মানুষ খুন হচ্ছে পরিকল্পিতভাবে, কিন্তু ভাব দেখাতেন তিনি কিছুই জানেন না। তার অভিনয় ছিল নিখুঁত, নীরব সাক্ষী ছিল জনগণ। দেশ থেকে টাকা বিদেশে যাচ্ছে, তিনি লোক দেখানো তদন্ত কমিটি করতেন, অথচ তার জমানাতেই কারবারিরা নানা কৌশলে টাকা লুট করে নিয়ে গেছে। আখেরে দেখা গেল দেশটা ফোকলা হয়ে গেছে। ক্ষমতা আর টাকা ছাড়া তিনি কিছুই বুঝতেন না। শুরুতে অবশ্য দেশটা গড়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছেন। শুধু অন্যায় অবিচার যখন নিত্যদিনের সঙ্গী, তখন তিনি আরও বেপরোয়া হয়ে গেলেন। মিডিয়ার সম্পূর্ণ কবজায়, বুদ্ধিজীবীরা নির্বাক। লোভের কাছে তারা নিজেদের বিকিয়ে দেন। তার শাসনের শুরুটা ছিল আলোচিত এবং রহস্যজনক। ভারতের অবস্থান, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তার হাত ধরে আশার আলো দেখে বাংলাদেশ। কিন্তু ভারত এই উন্নতি সহ্য করতে পারছে না। ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইছে ঢাকা, কিন্তু ভারত হাসিনাকে ঢাকার কাছে তুলে দিতে রাজি নন। তারা চায় হাসিনাকে পুনরায় বাংলাদেশের ক্ষমতায় দেখতে। প্রায় 10 মাস যাওয়ার পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগের ভিত্তিতে হাসিনার বিচার কাজ শুরু করা হয়। বিচারে 5 অভিযোগ আমলে নিয়ে হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। হাসিনাকে আবারও ফেরত চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, কিন্তু এবারও হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি নন নয়াদিল্লি। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে সম্পর্ক তলানিতে নেমেছে। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস মোদির সরকার মেনে নিতে পারেনি। এমনকি ডক্টর ইউনূসের কৌশলে মোদির সরকার বারবার পরাস্ত হয়েছে। এক কথায় মোদির ঘুম হারাম করে দিয়েছে ডক্টর ইউনূস। 1996 থেকে 2001 সন পর্যন্ত অন্য এক হাসিনা। সুযোগও ছিল কম, ক্ষমতা নিরঙ্কুশ ছিল না। 2001 এর নির্বাচনে হেরে গিয়ে আরও ফুঁসে ওঠেন। অবাস্তব কিছু বিষয়ের সামনে এনে নিজেকে আরও ক্ষমতা পাগল করে তোলেন। কৌশল আটেন, অন্য এক শক্তির সঙ্গে আপোষ করেন। তখন দেশ আর জনগণ তার কাছে তুচ্ছ। বিএনপির ব্যর্থতার সুযোগে পর্দার আড়ালে শক্তির সঙ্গে যান সমঝোতায়। আর এই সমঝোতা করেন বিদেশে বসেই। সই করেন আসন ভাগাভাগির এক অলিখিত চুক্তিতে। 2008 নির্বাচনের নেপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দুতিয়ালিতে রাজি হন। একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার রোজকার ডায়েরি থেকে এ বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। খালেদা জিয়া জানতে পেরে নির্বাচনমুখী হতে চাচ্ছিলেন না, কিন্তু জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এখানে বাদ সাধেন। বলেন, কি সর্বনাশ, আমরা জয়ী হতে যাচ্ছি, নির্বাচন বয়কট করা হবে, মস্ত বড় রাজনৈতিক ভুল। সেনাদের পাতানো ছকে পা দিয়েছিলেন মুজাহিদ, এর কঠিন মূল্য দিয়েছেন জামায়াত নেতারা।
মুজাহিদ নিজেও। যুগে যুগে জামায়াত নেতারা এভাবে নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন। খালেদা জিয়া একবার ক্ষমতার স্বাদ দিয়েছিলেন। হাসিনা বিশ্বাস করতেন ভারত আছে তাই দুনিয়ায় আর কাউকে পরোয়া করার দরকার নেই, অথচ পশ্চিমা শক্তি তার শাসন ক্ষমতার শুরুতে সমর্থন জুগিয়ে আসছিল। ভারতও তাকে এমন ধারণাই দিচ্ছিল তার কাছ থেকে ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বিরোধী শক্তিকে এমনভাবে ম্যানেজ করা হবে যাতে তারা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু তারা বলেছিল কোনো অবস্থাতেই এক দলের শাসন প্রতিষ্ঠা করা যাবে না, তথাকথিত গণতন্ত্রের লেবাস পরিয়ে দিতে হবে। হাসিনা তখন বাকশাল না করে অন্য কায়দায় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হন। খালেদাকে জেলে নেন এক সাজানো মামলায়। লন্ডনে তারেক রহমানের গতিবিধি লক্ষ্য করার জন্য কোটি কোটি টাকা খরচ করেন। পর্যায়ক্রমে 3 জন করে গোয়েন্দা কর্মকর্তা লন্ডনেই অবস্থান করতেন। কি মজা, জনগণের টাকা এভাবেই অকাজে ব্যবহৃত হতো। এসব কাজে কতিপয় চিহ্নিত ব্যবসায়ী ছিলেন নেপথ্যের কারিগর। বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে একটি উগ্র ধর্মীয় শক্তির উত্থানকে সম্ভাব্য করে তোলেন, যার পরিণতিতে দেশটা উল্টো পথে যাত্রা শুরু করেছে। পশ্চিমা শক্তি এখন বলছে, এখন দেখছি আফগানি হাওয়া। রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয়, কলেজগুলোর দিকে নজর দিলে আলামত দেখতে পাবেন। গণতন্ত্রহীন দেশে এমনটাই হয়ে থাকে। বিপ্লবের পর মিশর সহ অনেক দেশে এটা ঘটেছে। উদার গণতান্ত্রিক শক্তি এর কোনো ফায়দা নিতে পারেনি বা ভাগিদার হতে পারেনি। জুলাই আগস্ট অভ্যুত্থানে এমনটাই দেখা গেছে। ক্ষমতায় না গিয়েও দৃশ্যপটে তারা। পরিণতিতে হাসিনা নেই, বঙ্গবন্ধুও নেই, একই সঙ্গে গেছে দলও। বাতি জ্বালানোর মতো কেউ নেই 32 নম্বরেও। তাহলে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে? ভালো কিছু যে না তা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট। হাসিনা জেনে বুঝেই এই পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিয়েছেন। পাশের বাড়ির আশকারা পেয়ে পশ্চিমা শক্তিকে সকাল বিকাল গালি দিতে ভুল করেননি। এতে কি হলো? ক্ষমতাও গেল, অঢেল টাকা নিয়ে বিদেশে বসেও শান্তি নেই, কারণ দেশটা হাতছাড়া হয়ে গেছে। সীমানা বদলের চিন্তায়ও কেউ কেউ বিভোর। এটা যে এক আত্মঘাতী ভাবনা কে কাকে বলবে? ভাগ্যক্রমে আমরা যে এক জনপ্রিয় দুর্বল সরকার পেয়েছি। জুলাই আগস্ট অভ্যুত্থানের শেষ দিকে 14 দলের এক বৈঠকে নেতারা হাসিনাকে বলেছিলেন, শক্ত হাতে দমন করুন, কোনো ছাড় দেবেন না। এই যখন অবস্থা, তখন একজন নেতা বলেন ক্যান্টনমেন্টের দিকে নজর রাখুন। হাসিনা এ নিয়ে কোনো মন্তব্য না করলেও তার চেহারায় চিন্তার ভাঁজ দেখেন নেতারা। ক্ষমতার ভারসাম্য না রাখায় শেখ হাসিনার 15.5 বছরের শাসন ভেঙে খান খান হয়ে যায়। প্রতিশোধের আগুন যে সর্বনাশ ডেকে আনে, হাসিনা এখন তা টের পাচ্ছেন। সম্পূর্ণ ভারত নির্ভর হাসিনা যদি বিকল্প কোনো পথ খোলা রাখতেন, তাহলে এরকম বিপর্যয় হয়তো আসতো না। মজার ব্যাপার হচ্ছে, যে ভারতের জন্য হাসিনা এত কিছু করলেন, তারাই কিনা এখন বলছেন তার মুখের দায়িত্ব নেবে না। কেউ কেউ বলছেন ভারতকে চেনা বড় কঠিন। দুদেশের সম্পর্ক নিয়ে যখন টান টান উত্তেজনা, তখন তারা বিদেশ সচিবকে ঢাকায় পাঠায়। গোপনে বিদেশ সচিব বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন। সরকার কি জানতো কি কথা হলো তাদের মধ্যে? একজন অভিজ্ঞ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যার সত্য তারই স্বীকৃতি দিয়ে গেল ভারত। এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতার ভাগাভাগি চলছে। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান। ক্ষমতার দুই কেন্দ্রের সঙ্গে কথা বলে বিক্রম মিস্ত্রি ভারসাম্যের কূটনীতির জানান দিয়ে গেলেন মাত্র। এটাই চাণক্য কূটনীতি। ওদিকে শেখ হাসিনা এখন কি করবেন? দল গোছানো কঠিন নাকি আরও সময় নেবেন? কাউকে তিনি বিশ্বাস করেন না, এমনকি নিজের ছায়াকেও। তাই বলে কি আওয়ামী লীগ নামের দলটি অস্তিত্ব সংকটেই থাকবে? এই যখন অবস্থা, তখন বিদেশ থেকে খবর এলো অপেক্ষাকৃত তরুণ 7 জন নেতা দলটি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। এর মধ্যে পরিবারের একজন সদস্যও রয়েছেন। সেনানিবাসে আশ্রয়রত সবাই যে যার মতো চলে গেলেও এখনও একজন মজুত রয়েছেন, হয়তো ভবিষ্যতের কোনো প্রয়োজনে। মোদীকে অভিশাপ দিচ্ছে ভারতীয়রাই। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বাণিজ্য বন্ধের সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো আসাম, ত্রিপুরা ও মেঘালয়। এই রাজ্যগুলোর অর্থনীতির বড় একটি অংশ বাংলাদেশের সঙ্গে সরাসরি বাণিজ্যের ওপর নির্ভরশীল। উল্লেখ্য যে বাংলাদেশ ও ভারতের মধ্যে 13টি স্থলবন্দর এবং 4টি জলপথ সংযোগ রয়েছে, যার অধিকাংশ উত্তর পূর্ব ভারত থেকে পরিচালিত হয়। প্রতি বছর এই পথে প্রায় $2 বিলিয়ন পণ্য আদান প্রদান হয়। বর্তমানে সীমান্ত বাণিজ্য স্থগিত থাকায় এই বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।